চ্যাপ্টার 233 বাইরের চেহারা দেখে মানুষকে বিচার করা যায় না। একটা আধো অন্ধকার ঘরে বসে একজন জ্যান্ত মানুষ গভীর রাত পর্যন্ত 10টারও বেশি লাশের সাথে তাস খেলছে। ব্যাপারটা যত সে ভাবল, তার মাথার ত্বক তত শিরশির করে উঠল। ক্লাইন নিজের ভেতরের স্বাভাবিক ভয়টা চেপে রাখল। সে ওই ফ্যাকাশে মুখ, বিদ্বেষপূর্ণ বাদামি চোখ আর পাগলাটে চেহারার 28 বছর বয়সী লোকটার দিকে তাকাল। লোকটার দাপট দেখে ভয় পাওয়ার ভান করে সে এক পা পিছিয়ে গেল। এরই মাঝে কাসপার্স ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। লোকটা গভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি বডিগার্ড খুঁজছ? হ্যাঁ। ক্লাইন ইচ্ছে করেই একটু ঢোক গিলল। লোকটার এই অদ্ভুত আচরণ তাকে একদিকে যেমন ভয় পাইয়ে দিচ্ছিল, অন্যদিকে আবার মনের ভেতর একটা শান্ত ভাবও এনে দিচ্ছিল। বডিগার্ড যত শক্তিশালী হবে, সে তত বেশি নিরাপদে থাকবে। কালো ভেস্ট পরা ফ্যাকাশে মুখের লোকটা থুতনি উঁচু করে জিজ্ঞেস করল, তুমি বডিগার্ড খুঁজছ কেন? এর জন্য তুমি কত টাকা দিতে রাজি আছো? ক্লাইন সাথে সাথে উত্তর দিল না। প্রায় 20 সেকেন্ড ভেবে নিয়ে সে বলল, আগে আমি তোমাকে মিশনের বিস্তারিত সব বলবো। তুমি সেটা বিবেচনা করে আমাকে একটা দাম বলবে। যদি আমার সেটা দেওয়ার সামর্থ্য থাকে অথবা সমমূল্যের কোনো জিনিস আমার কাছে থাকে, তাহলে আমাদের মধ্যে চুক্তিটা হয়ে যাবে। তা না হলে আমাকে হাল ছেড়ে দিয়ে অন্য কাউকে খুঁজতে হবে। ভয়ঙ্কর চেহারার লোকটা একটা কথাও বলল না, বরং সে মাথা নেড়ে ক্লাইনকে তার গল্প বলার ইশারা করল। ক্লাইন ইচ্ছে করেই জম্বিগুলোর দিকে এমনভাবে তাকাল যেন ওরা সাধারণ তাস খেলোয়াড়। তারপর সে লোকটার দিকে প্রশ্ন করার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার উত্তর দেওয়ার আগে তুমি কি এদের ঘর থেকে বের করে দিতে চাও? তার কোনো দরকার নেই, ফ্যাকাশে মুখের লোকটা গভীর গলায় বলল। ক্লাইন এক মুহূর্ত ইতস্তত করল। তারপর সে সত্যি কথাটাই বলে দিল, আমি এমন একজন বড় মাপের মানুষকে রাগিয়ে দিয়েছি, যার পেছনে হয়তো আস্ত একটা দেশের সমর্থন আছে। ঘরটা হঠাৎ করে একদম শান্ত আর নিস্তব্ধ হয়ে গেল। যে লোকটার চোখে একটু আগেও পাগলামি আর বিদ্বেষের আভাস ছিল, সে যেন প্লাস্টারের মূর্তির মতো জায়গাতেই জমে গেল। প্রায় 1 মিনিট পর সে ধীরে ধীরে বলল, এই মিশনের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, বেরিয়ে যাও। লোকটা ঘুরে তাস খেলার টেবিলের দিকে হেঁটে না যাওয়া পর্যন্ত ক্লাইন কোনো প্রতিক্রিয়া দেখাতেই পারল না। তখনই সে বুঝতে পারল যে কোনো চুক্তি হল না। তুমি ঘরের ভেতর একগাদা জম্বির সাথে বসে তাস খেলছিলে আর নিজেকে একজন উঁচুদরের শক্তিশালী মানুষ হিসেবে তুলে ধরেছিলে, অথচ তুমি এমন সহজেই ভয় পেয়ে গেলে। তুমি আসলেই একটু পাগল। ক্লাইন বুঝতে পারল না সে হাসবে নাকি কাঁদবে। সে যোগ করে বলল, সেই বড় মাপের মানুষটার ব্যাকল্যান্ডে খুব একটা স্বাধীনতা নেই। কালো ভেস্ট পরা লোকটা তাকে পাত্তাই দিল না এবং আবার বসে পড়ল। জম্বিগুলো তাস বিলি করতে, নিজেদের তাস দেখতে আর চিপ ছুঁড়তে শুরু করল। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে পিছিয়ে বেরিয়ে আসল। বাইরে আসতেই সে কাসপার্স কালিনিনকে দেখতে পেল। সে তার ব্র্যান্ডি খাওয়া লাল নাক আর বিভৎস ক্ষতটা নিয়ে বাইরে অপেক্ষা করছিল। আমাদের মধ্যে কোনো বনিবনা হল না, ক্লাইন 2 হাত তুলে জানাল। কাসপার্সকে খুব একটা অবাক হতে দেখা গেল না। কয়েক সেকেন্ড চিন্তা করে সে বলল, সে কি অনেক বেশি দাম চেয়েছিল? না, তার কাছে মিশনটা অনেক বেশি কঠিন মনে হয়েছে। ক্লাইন আসল কারণটা লুকাল না। কাসপার্স ভ্রু কুঁচকাল। আমার চেনা মানুষদের মধ্যে ম্যারিক সবচেয়ে ভয়ঙ্কর। সে এমনকি বুলেটকেও ভয় পায় না। আর যেহেতু তার কাছেই মিশনটা কঠিন মনে হয়েছে, তাই আমার মনে হয় না অন্য কোনো শক্তিশালী মানুষের সাথে যোগাযোগ করতে আমি তোমাকে সাহায্য করতে পারব। কি আফসোসের ব্যাপার। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল। কাসপার্স তার ডান হাত মুঠো করে বাম বুকে আঘাত করল। স্টর্ম তোমার সহায় হন। তাহলে তো আমি মরেই গেছি। ক্লাইন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে হাসি মুখে বলল, তোমাকে ধন্যবাদ। তুমি আমার জন্য আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে পারো। আমি তোমাকে এর জন্য টাকা দেব। হ্যাঁ, আমি আগামীকাল রাতে আবার আসব। তার কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পর ক্লাইন কিছুটা মন খারাপ নিয়েই ব্রেভহার্টস বার থেকে বেরিয়ে গেল। একটা বিলিয়ার্ডস খেলারও আর কোনো আগ্রহ তার রইল না। আমি কি একটু বেশি সৎ হয়ে গিয়েছিলাম? যদি আমি মিশনটাকে একটু সহজ করে বোঝাতাম, তাহলে হয়তো ম্যারিক রাজি হয়ে যেত। আমি শুধু ভাবছি সে কত টাকা চাইত। দীর্ঘশ্বাস, ধোঁকা দিয়ে অন্য কাউকে আমার বিপদের মুখে ঠেলে দেওয়াটা আমার স্বভাব নয়। একজন বিয়ন্ডার হিসেবে আমি যদি সবসময় আমার মনের আসল চিন্তা আর নিজের নীতির বিরুদ্ধে যাই, তাহলে হয়তো আমার নিয়ন্ত্রণ হারাতে খুব বেশি দেরি হবে না। নানান রকম অনুভূতি নিয়ে ক্লাইন ঘোড়ার গাড়ি পাল্টে মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। হাতমুখ ধোয়ার পর ক্লাইন আর কোনো কয়লা নষ্ট করল না। সে সোজা শোবার ঘরে চলে গেল আর বাইরের জগৎ থেকে ঘরটাকে আলাদা করতে পর্দা টেনে দিল। ফেরার পথে সে মন দিয়ে কিছুক্ষণ চিন্তা করেছিল। সে বুঝতে পেরেছিল যে সম্ভাব্য বিপদটা এমন কিছু নয় যার কোনো সমাধান করা যাবে না। সেই অচেনা মিস্টার অ্যাম্বাসেডরের কাছে তার প্রাথমিক আর মূল উদ্দেশ্য হল ইয়ান রাইটকে খুঁজে বের করা। সে আমার সাথে বোঝাপড়া করতে লোক পাঠিয়েছিল, কারণ সে আমার কাছ থেকে ইয়ানকে খোঁজার কোনো সূত্র পেতে চেয়েছিল। সরাসরি জিজ্ঞাসাবাদে কাজ না হলে
আমাকে মেরে ফেলে আমার আত্মার সাথে যোগাযোগ করার কথা সে ভাবতে পারে। আমি যদি তাকে জানিয়ে দিতে পারি যে আমিও ইয়ানকে খুঁজে পাচ্ছি না, তাহলে সে একজন ভাড়াটে গোয়েন্দার পেছনে লাগার ঝুঁকি নেবে না, বিশেষ করে যখন মিলিটারির বিশেষ বিভাগ হয়তো পরিস্থিতির ওপর নজর রাখছে। অবশ্যই আমার উপস্থিতি আর শক্তি তার ধারণার চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে তাদের অভিযান ফাঁস হয়ে গেছে এবং তাদের বেশ বড়সড় ধাক্কা খেতে হয়েছে। আমি যদি ওই অ্যাম্বাসেডর হতাম, আমি নিশ্চিতভাবেই প্রতিশোধ নেওয়ার কথা ভাবতাম আর নিজের রাগ ঝাড়তাম। তবে সেটা নিশ্চিতভাবেই এখন নয়, যখন পরিস্থিতি এত উত্তাল আর গোলমেলে। হ্যাঁ, এসব কিছু নির্ভর করছে এই ধারণার ওপর যে অ্যাম্বাসেডরের মাথায় ঘিলু আছে, এবং সে এমন কোনো অকেজো লোক নয় যে কিনা পরিচিতদের জোরে এই পদে বসেছে আর শুধু হঠকারী কাজ করতে জানে। তাকে যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সামলাতে দেওয়া হয়েছে, তার মানে সে বেশ নির্ভরযোগ্য একজন মানুষ। অন্য কথায় বলতে গেলে সমস্যার মূল জায়গাটা হল ইয়ান রাইটের অবস্থান। এখনও কিছু সুপ্ত বিপদ রয়ে গেছে। ব্যর্থ হওয়ার পর অ্যাম্বাসেডর কি মিলিটারির বিশেষ বিভাগের কাছে ফাঁস করে দেবে যে মেরসল্ট একজন বিয়ন্ডার ছিল? সেটা হলে তারা আমার শক্তি নিয়ে সন্দেহ করবে আর আমাকে আক্রমণ করতে তাদের ব্যবহার করবে। খুব সহজেই কথার ছলে এই কাজটা করা যায়, এতে কোনো কষ্টই নেই। আমাকে সতর্ক থাকতে হবে। ক্লাইন নিজের পরিস্থিতি বিশ্লেষণ করল আর হঠাৎ করেই তার সেই অচেনা অ্যাম্বাসেডরকে মেরে ফেলার তীব্র ইচ্ছা হল। কিন্তু তার চারপাশে যে শক্তিশালী বিয়ন্ডাররা থাকতে পারে সেই কথা ভেবেই ক্লাইন হতাশ হয়ে পড়ল। আমি ভাবছি মেসেঞ্জার কি মিস্টার আজিকের অনুমতি ছাড়া আমার কাজগুলো নেবে কিনা। সম্ভবত নেবে না। আমার কি এই ব্যাপারে খুব সাবধানে নজর রাখা উচিত আর তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার সুযোগ খোঁজা উচিত? যেহেতু সে আমাকে খুন করতে লোক পাঠিয়েছিল, তাই তাকে মেরে ফেললে আমার কোনো মানসিক চাপ লাগবে না। হ্যাঁ, আমি ট্যারো ক্লাবের জন্য একটা মিশন সেট করার কথা ভাবতে পারি। দেখা যাক মিস জাস্টিস আর মিস্টার দ্য হ্যাংম্যান এর কাছে কোনো সমাধান আছে কিনা। হয়তো অনেকগুলো টাকা ওই মিস্টার এ বা অন্য কোনো শক্তিশালী বিয়ন্ডারকে প্রলুব্ধ করতে পারে। ট্যারো ক্লাবের কথা ভাবতে ভাবতেই ক্লাইনের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসল। এই বুদ্ধিটা মাথায় আসতেই সে অনেকটা শান্ত হয়ে গেল। সে একটা কাগজ আর কলম খুঁজে বের করল আর ডেফিনেশনের বাক্যটা লিখল, ইয়ান রাইটের অবস্থান। ঘরে অন্য কোনো বিয়ন্ডার লুকিয়ে নেই সেটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন সেই পর্দার দিকে তাকাল যা তাকে বাইরের কৌতূহলী চোখ থেকে আড়াল করে রেখেছিল। সে ইয়ানের চেহারাটা মনে করল আর চেয়ারে হেলান দেওয়ার আগে মনে মনে ডিভিনেশনের বাক্যটা পড়ল। খুব জলদি সে একটা স্বপ্নের ঘোরে চলে গেল। সেই স্বপ্নের জগতে সে একটা অন্ধকার, ছোট আর ভাঙাচোরা ঘর দেখতে পেল। সেখানে একটা বাঙ্ক বেড আর একটা ফ্লোর ম্যাট ছিল যেখানে 4 জন মানুষ ঘুমাচ্ছিল। ইয়ান বাঙ্ক বেডের ওপরের তাকটায় গুটিসুটি মেরে শুয়েছিল। একটা পুরনো ঝোলার নিচে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। স্বপ্নটা যখন ভেঙে গেল, ক্লাইন তার চোখ খুলল আর এই ইঙ্গিতের অর্থ বোঝার চেষ্টা করল। এই ধরনের থাকার জায়গা শুধুমাত্র ইস্ট বরো আর ব্যাকল্যান্ড ব্রিজ এলাকাতেই আছে, কিন্তু সেটা অস্বাভাবিক রকম বিশাল একটা জায়গা। ব্যাকল্যান্ডের সমস্ত পুলিশকে নামিয়ে দিলেও তারা সেটা খুঁজে পাবে না। ইয়ান খুব সাবধানী ছিল। সে আমার কাছে কিছুই ফেলে যায়নি, নাহলে আমি ডাউজিং রড ডিভিনেশন দিয়ে তাকে খুঁজে বের করতে পারতাম। কয়েক মিনিট ভেবে দেখার পর ক্লাইন কলমটা তুলে নিল। সে প্রতিটি ডিভিনেশনের বাক্যের সাথে একটা করে প্যারাগ্রাফ যোগ করে সেটাকে একটা অজুহাতে পরিণত করল। আমি ইয়ান রাইটের অবস্থান জানি না। জোরিয়েল ভিক্টর লি এর মৃতদেহ খুঁজে পাওয়ার পর থেকে আমি তাকে আর দেখিনি। কাগজের ওই টুকরোটা ডেস্কের ওপর রেখে তার একপাশে একটা কলম চাপা দিয়ে রাখা হল। সব কাজ শেষ হওয়ার পর ক্লাইন উঠে তার বিছানায় ফিরে গেল। কেউ তাকে দেখছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সে খুব দ্রুত আর প্রায় বোঝা যায় না এমনভাবে একটা কয়েন ছুঁড়ে পরীক্ষা করে নিল। নেতিবাচক উত্তর পাওয়ার পর সে জলদি ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হাঁটল। সে মন্ত্র উচ্চারণ করল এবং ধূসর কুয়াশার উপরের জগতে প্রবেশ করল। সেই প্রাচীন আর বিশাল প্রাসাদের ভেতরে ক্লাইন তার চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করার কোনো গরজ দেখাল না। এর বদলে সে একটু আগে করা ডিভিনেশনটা আবার করল। নেতিবাচক উত্তরটা বদলায়নি দেখে তার নার্ভাস ভাবটা কেটে গেল। একপাশে মাথা তুলে সে বুঝতে পারল যে নতুন যোগ হওয়া লাল রঙের তারাটার কেন্দ্রস্থল সূর্যের মতো সোনালি রঙে রাঙানো। এটাই কি আমার অনুভব করা উষ্ণতার উৎস? ক্লাইন তার আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল এবং প্রার্থনার সাড়া হিসেবে খুব সাবধানে সেটা ছুঁয়ে দিল। খুব দ্রুত তার চোখের সামনে একটা ঝাপসা দৃশ্য ভেসে উঠল। যে ছোট্টখাট্ট মেয়েটিকে সে ধূসর কুয়াশার উপরে টেনে তোলার চেষ্টা করেছিল, সে একটা বেদির সামনে দাঁড়িয়েছিল। তার সাথে সামান্য কোঁকড়ানো বাদামি চুলের আরেকজন নারীও ছিল। সাদা মুখোশ পরা একজন লোক খুব নিচু গলায় শাশ্বত প্রজ্বলিত সূর্য এর সম্মানসূচক নাম জপ করছিল, যার ফলে একটা উষ্ণ আর পবিত্র আলোর সৃষ্টি হচ্ছিল। সে কি কাউকে দিয়ে ভূত ছাড়ানোর চেষ্টা করছিল? ক্লাইন প্রায় হেসেই ফেলেছিল। সেই মুহূর্তে সে অবশেষে আগের পরিস্থিতিটার পেছনের কারণটা বুঝতে পারল। এমনটা নয় যে কেউ ধূসর কুয়াশা ভেদ করে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এটা অনেকটা জাস্টিস আর অন্যদের মতো ছিল, যারা প্রার্থনা করার আগে তার সম্মানসূচক নাম জপ করত।
আর ধূসর কুয়াশা বার্তাটা পাওয়ার পর সেটা স্বয়ংক্রিয়ভাবে তাকে ফিডব্যাক দিয়েছিল। তবে যেহেতু এটা কোনো প্রার্থনা ছিল না, তাই সেই বিভ্রান্তিকর একটার ওপর আর একটা উঠে আসা কণ্ঠস্বরগুলো শেষ পর্যন্ত একটা উষ্ণ স্রোতে পরিণত হয়েছিল। নোটিফিকেশন। এটা একটা নোটিফিকেশন, এমন কিছু নয় যা কোনো ক্ষতি বা প্রভাব ফেলতে পারে। ক্লাইন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাল। একই সাথে সে মোটামুটি একটা বিষয় নিশ্চিত ছিল। ধূসর কুয়াশার উপরের রহস্যময় জায়গাটা জাস্টিস আর অন্যদের সাথে যেভাবে যুক্ত হয়েছিল সেটা একেবারেই অস্বাভাবিক বা এই জগতের নিয়মের ঊর্ধ্বে ছিল না। এরও কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল, যার ফলে নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন মাত্রার প্রভাব ফেলা সম্ভব ছিল। ক্লাইন তার সামনের দৃশ্যটা দেখতে থাকল আর কথা বলা কণ্ঠস্বরটা শুনতে লাগল। সে অবাক হয়ে দেখল যে এটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সময় ধরে চলল। এর আগে সে লাল তারাগুলোর সাথে যুক্ত লক্ষ্যবস্তুর ওপর নিজে থেকে নজরদারি করার কোনো উদ্যোগ নিতে পারত না, যদি না অন্য পক্ষ সেটার জন্য প্রার্থনা করত। আর কেবল তখনই সে সংশ্লিষ্ট দৃশ্যটা দেখতে পেত। অন্য একটা পরিস্থিতিতে যখন সে তার ফিডব্যাক দিত, তখন সে দৃশ্যটা দেখতে পেত এবং একই সাথে মিলে যাওয়া কণ্ঠস্বরগুলো শুনতে পেত। তবে একবার সাড়া দেওয়া শেষ হয়ে গেলে সে আর অতিরিক্ত কোনো তথ্য পেত না। এখন এটা যেন একটা লম্বা ভিডিও দেখার মতো ছিল, যার ফুটেজগুলো মোজাইক করা রিয়েলিটি টিভির ফুটেজ দিয়ে ভরা। সে দেখল সেই ছোট্টখাট্ট মেয়েটি পড়ার ঘরে সোনালি মুখোশ পরা একজন লোকের সাথে কথা বলছে। সে শুনল মেয়েটির সঙ্গীরা তাকে শিও বলে ডাকছে, আর সে বুঝতে পারল মেয়েটি শেরিফ পোষণের সাথে সম্পর্কিত বিয়ন্ডার পোষণ খুঁজছে। মেয়ে দুজন বাড়ি না ফেরা পর্যন্ত ক্লাইনের আফসোসই হতে থাকল যে সে তাদের ঠিকানাটা বের করতে পারল না। আর এভাবেই রেকর্ডিংটার সমাপ্তি ঘটল। সোনালি রঙগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখে সে চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। সে অস্পষ্টভাবে বুঝতে পারল কেন এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। অন্য কথায় বলতে গেলে পবিত্রকরণের শক্তি আমাকে সংশ্লিষ্ট পথটা ধরে রাখতে সাহায্য করেছিল। শিওর 30 পাউন্ড খরচ করাটা তাহলে সার্থক হয়েছে। আমি ভাবছি কবে আমি নিজেই এটা ধরে রাখতে পারব। ক্লাইন মাথা নেড়ে হাসল। সে একটা কলম আর কাগজ বের করল, যাতে ইয়ান রাইটের অবস্থান নিয়ে ডিফিনেশন চালিয়ে যাওয়া যায়।